দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি ডক্টর সরকার নাহিন আহমদ। ঘাড় ব্যথা কিংবা ঘাড়ের মাংসপেশিতে টান লাগা অথবা হাত হঠাৎ করে অবশ হয়ে আসা, এ ধরনের সমস্যাতে আজকাল আমরা অনেকেই ভুগছি, কিন্তু আমরা জানি না যে এই সমস্যাটি কি ঘাড়ের কোনো হাড়ের সমস্যা নাকি সাধারণ মাংসপেশির টান। আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজ আমরা সাজিয়েছি আমাদের আজকের আয়োজন। আমরা আজকে কথা বলবো ঘাড় ব্যথা নিয়ে, আর এই বিষয় নিয়ে আমাদেরকে আলোকপাত করতে আমাদের সাথে আজকে বৈশাখী টিভি স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন স্বনামধন্য ডাক্তার। আমাদের সাথে আছেন ডাক্তার ইশতিয়াক আহমেদ মিল্টন, কনসালটেন্ট ইন্টারভেনশনাল পেইন মেডিসিন, স্কয়ার হসপিটালস লিমিটেড, পান্থপথ, ঢাকা। চলে যাচ্ছি মূল আলোচনায়। আসসালামু আলাইকুম স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি স্যার, আমরা সবাই ভালো আছি, ধন্যবাদ। স্যার, আমাদের আলোচনার শুরুতেই আপনার কাছে জানতে চাইবো, এই যে ঘাড় ব্যথা হচ্ছে, একটা সময় মনে করা হতো ঘাড় ব্যথা শুধুমাত্র বয়সের কারণেই হয়, কিন্তু আজকাল দেখা যাচ্ছে তরুণ সমাজের ভেতরে এটি অধিক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এর পেছনের কারণটি কি হতে পারে বলে আপনি মনে করেন? তরুণদের ক্ষেত্রে আসলে বেশিরভাগ ক্ষেত্রে মাসেল থেকে ব্যথাটা উৎপন্ন হয়। ওনারা ঠিক পোশ্চারটা মেনটেন করেন না। বিভিন্ন সময় দেখা যায় যে ফোন দেখছেন বা কম্পিউটারে কাজ করছেন অ্যাবনর্মাল পজিশনে, এমনভাবে কাজ হয় যে ঘাড়ে স্ট্রেস হচ্ছে। তো স্ট্রেসের ফলে যে ওই যে মাংসপেশি একদিকে কাত হয়ে যায় ও অনেকক্ষণ একটা অ্যাবনর্মাল পজিশনে থাকে, আস্তে আস্তে ধীরে ধীরে ওখানে মাসেল স্পাজম হয়ে যায়। মাসেল স্পাজম হলে হঠাৎ করে সে ফিল করে যে তার ঘাড় ব্যথা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে তরুণদের ক্ষেত্রে। আর যদি বয়স্ক মানুষদের ক্ষেত্রে আমরা করি, তাহলে দেখা যায় কারো কারো ফ্যাসেট জয়েন্টের প্রবলেম আছে, ওখান থেকে ব্যথা হয়। কারো কারো ডিস্কের প্রবলেম আসলে বয়স্ক মানুষ না, এটা হয়তো মাঝামাঝি বয়স 20 থেকে 40, এই সময় অতিরিক্ত ওজন নেয়, তারপর ঘাড়ে কোনো ব্যথা পেয়েছে, এইসব নানাবিধ কারণে ওইখানে ডিস্কে ফুলে যায় এবং ফুলে গেলে ওইখানে ডিস্ক থেকে যে ব্যথাগুলো হয়। আর ফ্যাসেট জয়েন্ট বা আদার্স যে ইনফ্লামেটরি ডিজিজগুলো আছে সেগুলো আসলে বেশি বয়সে হয়ে থাকে। তখন দেখা যায় যে যখন আমরা বেশি বয়স্ক কোনো পেশেন্ট দেখি, তার কারণগুলো ভিন্ন, আবার কম বয়স্ক যখন পেশেন্টগুলো আসে তার কারণগুলো ভিন্ন ভিন্ন হচ্ছে। জি। আচ্ছা স্যার, একটু আগে একটা কথা বলছিলেন যে অনেক সময় দীর্ঘক্ষণ বসে কাজ করার সময় মাসল স্পাজম হয়ে কিছুটা ঝিনঝিন বা অবশ ভাব হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে স্যার একটু জানতে চাইবো যে এই ঝিনঝিন বা অবশ ভাব হয়ে যাওয়াটা বা অবশ ভাবটা হাতে ছড়িয়ে পড়াটা, এটি ঠিক কখন আসলে বিপজ্জনক সীমা অতিক্রম করে যাচ্ছে বা কখন আসলে আমাদের সতর্ক হওয়া উচিত? হাত সাধারণত আমরা ঘাট থেকে যে নার্ভগুলো আসে, এটা আস্তে আস্তে ঘাট থেকে কিছু কিছু নার্ভ মাথার দিকে চলে যায়, আর কিছু কিছু নার্ভ দুই কাঁধের মাঝখানে আসে, আর কিছু নার্ভ হাতের দিকে চলে আসে। তো আমার যদি হাতে ঝিনঝিন করে, তাহলে আমাকে বুঝতে হবে ডেফিনেটলি কোনো একটা নার্ভে কম্প্রেশন হয়েছে। আচ্ছা। তো আমরা এটা বুঝি যে বুড়ো আঙ্গুলে কিনা, মাঝের আঙ্গুলে কিনা বা টানি আঙ্গুলে কিনা, এরকম করে আস্তে আস্তে কোন নার্ভটা এফেক্টেড হয়েছে সেটা আমরা ওনার সাথে কথা বলি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আমরা বের করে ফেলি যে ওই ডিস্কটার ঠিক ওই নার্ভটা ওই সাইডে কম্প্রেশন হয়েছে। তো যখন ঝিনঝিন আসে তখন প্রবলেমটা আসলে ভেরি মাচ স্পেসিফিক। ওখানে কোনো একটা নির্দিষ্ট নার্ভ চাপা পড়ে আছে, যেখানে এর থেকে নার্ভটা থেকে ব্যথার উৎপত্তি হয়েছে, এবং সেটা যেহেতু হাতে সাপ্লাই দেয়, তো ঘাড় ব্যথাটা সেটা হাতে চলে আসে। আচ্ছা, তাহলে এই যে আমরা অনেক সময় ভাবি যে কিছুক্ষণ রেস্ট নিলেই হয়তো আমার ঘাড় ব্যথাটা ঠিক হয়ে যাবে বা হাতটার অবশ ভাবটা ঠিক হয়ে যাবে, সেটি আসলে আমাদের অবহেলা করা উচিত না, আমাদের ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত সেক্ষেত্রে। অবশ্যই যখনই আমাদের কোনো ঘাড় ব্যথা হাতের দিকে নেমে যাবে, আঙ্গুলের দিকে নেমে যাবে, অবশ ভাব আরম্ভ হয়ে যাবে, ওই হাতে কোনো ওজন নিতে পারবো না, এবং আস্তে আস্তে যে কর্মক্ষমতা আমি হারিয়ে ফেলছি, আমি ধরতে পারছি না, আমার সেন্সেশন কমে যাচ্ছে, এরকম যখন কন্ডিশন হয় ডেফিনেটলি অতি দ্রুত সম্ভব ডক্টরের শরণাপন্ন হতে হবে। আচ্ছা স্যার, অনেক সময় এরকমটা হয় যে ঘাড় থেকে পিঠ পর্যন্ত একদম পুরোটা শক্ত হয়ে যাচ্ছে, মুভ করতে পারছে না, সেক্ষেত্রে স্যার সেটি কি কোনো নার্ভের সমস্যার লক্ষণ? ঘাট থেকে পিঠ পর্যন্ত হলে এটা বেসিক্যালি মাসেল স্পাজম। আচ্ছা। নেক মাসেল এবং ব্যাক মাসেল স্পাজম হলে একদম শক্ত হয়ে যায়। এটা সাময়িক সমস্যা, এটা চিকিৎসা নিলে পুরোপুরি ভালো হয়ে যায়। আর আরেকটা আছে যে ইনফ্লামেটরি ডিজিজ বলে, যে অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস, এটা আসলে কম বয়স, সাধারণত 20-25 বছর থেকে শুরু হয়। এটা ইনফ্লামেটরি যেহেতু ডিজিজ, এটা অনেকটা বংশ পরম্পরায় আসে,
দেখা যাচ্ছে যে ওনার বংশে ওনার বাবা মা বা কারো না কারো আছে, তো ওনার পুরো মেরুদণ্ড জুড়েই নানাবিধ সমস্যা থাকে। তো তখন আচ্ছা। দেখা যায় কম বয়সী একটা মানুষ যখন বারবার নেক মাসেল স্পাজমে ভুগে, বারবার ভার্টিব্রায় কোনো আছে যে পুরো ব্যাকে কোনো সমস্যায় ভুগে, তখন এই ডায়াগনোসিসটা অবশ্যই মাথায় আনতে হবে। আচ্ছা, একটু জানতে চাইবো স্যার এই পর্যায়ে যে এই ধরনের পেশেন্টরা যখন আপনাদের কাছে আসছে তখন আপনারা কিভাবে চিকিৎসা দিচ্ছেন এবং এর পরীক্ষা নিরীক্ষা কিভাবে করছেন? আমরা যদি এরকম পেশেন্ট আসে এবং আমাদের সন্দেহ হয় যে উনি ইনফ্লামেটরি আর্থ্রাইটিসে ভুগছেন এবং তার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে, তার যে ক্লিনিক্যাল আমরা যে এক্সামিনেশন করি, এই এক্সামিনেশনগুলো যদি পজিটিভ থাকে তাহলে আমরা ইনফ্লামেটরি মার্কার যেগুলো আছে সেগুলো আমরা পরীক্ষায় পাঠাই। এখানে যেমন HLA-B27, এটা স্পেসিফিক, আর্থ্রাইটিসের হ্যাঁ এটা অ্যাঙ্কালোজিং স্পন্ডিলোসিসের জন্য স্পেসিফিক। মোটামুটি দেখা যায় 90% ক্ষেত্রে এটা পজিটিভ Positive আসে, 10% ক্ষেত্রে হয়তো পজিটিভ আসে না, বাট তখন আমরা ক্লিনিক্যালি ওনাকে ডায়াগনোসিস করে আমরা দরকার হলে ইম্পেরিক্যালি কিছুদিন চিকিৎসা চালিয়ে দেখি যে এটা রেসপন্স করছে কি করছে না। আচ্ছা স্যার, এই যে অনেক সময় দেখা যাচ্ছে ঘাড় ব্যথার রোগীদের তারা দীর্ঘ সময় ওষুধ খাচ্ছে বা ফিজিওথেরাপি নিচ্ছে কিন্তু তারপরেও ঘাড় ব্যথা ভালো হচ্ছে না, এর পিছনে কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন? আমি প্রথমে বলবো যে প্রপার ডায়াগনোসিস হয়নি। আচ্ছা। কারণ একটা পেইন জেনারেটর আছে, ওখান থেকে সমস্যাটা উৎপত্তি হচ্ছে। তো আমি চিকিৎসা নিলে আমি যদি স্পেসিফিক প্রবলেমটা সলভ না করতে পারি তাহলে আমার কিছুদিন পর পর আমি ব্যথার ওষুধ খাবো বা ফিজিওথেরাপি নেব বা অন্য যে কোনো চিকিৎসাই নিই না কেন, সেইটা ব্যথাটা আবার বারবার ফিরে আসবে। আচ্ছা, তাহলে স্যার চিকিৎসা কি এক্ষেত্রে কি শুধু অপারেশনই করা হচ্ছে নাকি অপারেশন ছাড়া কোনো চিকিৎসা সম্ভব হচ্ছে? না, অপারেশন ছাড়া নানাবিধ মানে এক একজন রোগীর জন্য চিকিৎসা ভিন্ন। আচ্ছা। এখন কারো প্রয়োজন ফিজিওথেরাপি, উনি ফিজিওথেরাপি করবেন। কারো প্রয়োজন হচ্ছে অপারেশনে তাহলে উনি অপারেশনই করবেন, কারণ ডায়াগনোসিস ভিন্ন। জি। আবার কারো আমরা সার্ভাইকাল এপিডুরাল দেই, ফ্যাসেট জয়েন্ট ব্লক দেই। কারো যদি ওইসব অসুবিধা থাকে তাহলে শুধুমাত্র পেইন ইন্টারভেনশন দিয়েই এটা সম্ভব, তার অপারেশন লাগবে না। তারপর এরপর আমরা যাই করি না কেন আমার তো একটা লাইফস্টাইল মডিফিকেশন দরকার, অবশ্যই। কারণ ওইখানে একটা ইনজুরি হয়েছে, এরপর সে ভুগতেছে। তো আলটিমেটলি হবে কি, আমার যদি ওনার লাইফস্টাইল মডিফাই না করে দিই তাহলে কিছুদিন উনি সুস্থ থাকবেন, এবং যদি উনি ওইটা মেনটেন না করেন তাহলে দেখা যায় যে ওনার সমস্যা বারবার ফিরে আসতেছে, তো চিকিৎসা আমার ফেল হবে। আচ্ছা স্যার, এই ধরনের ঘাড় ব্যথা যাদের থাকছে তারা যদি দীর্ঘদিনের ঘাড় ব্যথা অবহেলা করে বা আনট্রিটেড কন্ডিশন থাকে সেক্ষেত্রে স্যার এই জটিলতা পরবর্তীতে কি কি হতে পারে? প্রথমত যদি হাতের দিকে যায়, উনি যদি অবশ ফিল করে এবং ওইটা যদি চিকিৎসা না করে, আস্তে আস্তে তো আসলে যে নার্ভটা চাপা পড়ে আছে এই নার্ভটার অনুভূতি হারিয়ে যাবে। তো আচ্ছা, ড্যামেজ হতে থাকে। ড্যামেজ হয়ে যাবে। তো ওই নার্ভটা যখন অনুভূতি হারিয়ে যাবে তো স্পেসিফিক ওনার হাতের কিছু কিছু ফাংশন করতে পারবে না, কারণ প্রত্যেকটা নার্ভই গুরুত্বপূর্ণ। এবং দেখা যায় যে ওটা হাত উঠানো নামানো, ওজন নেওয়া বা আছে, এখন একটা ওনার দেখা যায় অঙ্গহানির মতো একটা অবস্থা সৃষ্টি হবে যদি উনি সেই চিকিৎসাটা না নিয়ে নেন। আর যদি এমন হয় যে ওনার ফ্যাসেট জয়েন্টের প্রবলেম আছে, দীর্ঘদিন উনি ভুগতেছেন, তারপর ওইখানে যে কোনো একটা মাসেলের প্রবলেম হয়েছে, উনি সেটার চিকিৎসা না নেন, তাহলে কি হবে, আমার পোস্টারটাও চেঞ্জ হয়ে যাবে, কারণ আমার শরীরটা ওইভাবে মেনটেন করে। ব্যথা হচ্ছে, আমি ওই পাশে ঘাড় কাত করবো না, আমি ওই পাশে ঝুঁকবো না, তো তার লাইফটা অনেকটা লিমিটেড একটা অবস্থায় হয়ে যায়। এরপর সে আলটিমেটলি ওনার দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো সুন্দরভাবে করতে পারে না। আচ্ছা, ধন্যবাদ স্যার আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বৈশাখী হেলথ। আপনারা শুনলেন ঘাড় ব্যথার কারণসমূহ এবং আমরা আসলে শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কিন্তু অনেকাংশে ঘাড় ব্যথার মতো ব্যথা থেকে বা জটিল অসুখ থেকে আমরা বেঁচে থাকতে পারি। সুতরাং একটি সুস্থ জীবনযাপনের জন্য আমাদেরকে কিছুটা নিয়ম মেনটেন করে থাকতে হবে এবং যদি কোনো লক্ষণ প্রকাশিত হয় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আজকের মতো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি ডক্টর নাহিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন।